গত 2 মাসে শতাধিক কল, টেক্সট, চিঠি পাঠিয়েছে শ্রেষ্ঠা, অথচ তার একটাও জবাব আসেনি ওদিক থেকে। ফোন সুইচ অফ। মাঝে মাঝে একটা করে বেনামি চিঠি আসে তাদের ঠিকানায়, যার মূল বিষয়বস্তু দেখে বোঝা যায় চিঠিটা স্নিগ্ধার লেখা, কিন্তু কোথাও কোনো ঠিকানা কিংবা নাম লেখা থাকে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চিঠিগুলো যেন সে নিজের ইচ্ছেতেই লেখে না, সেখানে শুধু লেখা থাকে বাবা মা আর স্নিগ্ধার কথা। শ্রেষ্ঠার কথা এই 2 মাসে আসা কোনো চিঠিতেই উল্লেখ নেই। এমনকি এরই মাঝে নিজের ঠিকানাও পরিবর্তন করে ফেলেছে সে। সব কিছু ধরাছোঁয়া নাগালের বাইরে। আদিল সাহেব দিন দিন কেমন যেন ঝিমিয়ে পড়েছেন এসবের চিন্তায়। শ্রেষ্ঠাও কেন যেন আর নিতে পারছে না এগুলো। যদিও বিগত 1 মাসে সার্থককে আর দেখা যায় না এই গ্রামে, তাও কেন যেন সবসময় ভয়ে ভয়ে থাকে সে। এইচএসসিতে ভালো রেজাল্ট হওয়ায় খুব সহজেই ভালো সরকারি কলেজে চান্স পেয়ে যায় শ্রেষ্ঠা। সমস্যা শুধু একটাই, কলেজ থেকে বাড়ির দূরত্ব। ঠিক এই সময়েই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন আদিল সাহেব। গ্রামের জমিসহ বাড়িটাও বিক্রি করে সপরিবারে উঠে আসেন কলকাতা শহরে। শ্রেষ্ঠা কলকাতার আশুতোষ মুখার্জি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে যতীন দাস পার্ক শিশু উদ্যানের কাছাকাছি খানিকটা ভেতরের দিকে একটা পুরনো বাড়ি ভাড়া নেন তিনি। নোনা ভরা স্যাঁতসেঁতে বাড়ির আনাচে কানাচে অন্ধকার থাকলেও শহরে ফেরার পর মনের কোনো একটা কোণে আলো জ্বলে তার। বড় মেয়ে স্নিগ্ধার খোঁজ পাওয়ার আলো। একই শহরে যখন আছে, তবে একদিন না একদিন ঠিকই মিলিয়ে দেবে নিয়তি তাদের। এমনই নানান জল্পনা কল্পনা নিয়েই কেটে গেল আরও 2 মাস। ঘুটঘুটে অন্ধকার রুম, অথচ বাইরে দিনের আলো। সময়টা ঠিক পরন্ত বিকেল কিংবা সন্ধ্যার মিলনকাল। নিস্তব্ধ অন্ধকার হয়ে ভেসে আসছে গোংরানির শব্দ। করুণ সুরে কেউ যেন কিছু বলছে। সময়ের সাথে সাথে সেই সুর মিলিয়ে গেল। অতঃপর ঝনঝন শব্দ করে খসে পড়ল টেবিলের ওপরের স্টিলের গ্লাস। চাপা আর্তনাদের সাথে হু হু করে চাপা কান্নার শব্দ শব্দহীন রুমের ছন্দপতন ঘটিয়েছে। আচমকা দরজা খুলে কারোর প্রবেশের ফলে এক ছটা আলো এসে পড়ল স্নিগ্ধার শরীরের অর্ধাঙ্গে। আবছায়া পরিবেশে দৃশ্যমান আর আঁখি কোটরের কালিমা, গলার পাশের কালচে দাগ, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তোর মতো 3rd ক্লাস মেয়ের পাল্লায় পড়ে জীবনটা শেষ হয়ে গেল আমার। আমাকে কি চাকর পেয়েছিস তোর? এইসব বাচ্চার দোহাই দিয়ে মহারানীর মতো শুয়ে বসে থাকবি আর তোর সেবা করব আমি? সার্থক হাসান রুদ্র তোর মতো মেয়েদের বিছানায় নিয়ে মজা লুটতে পছন্দ করে শুধু। গলা শুকিয়ে কাঠ স্নিগ্ধার। আচমকা পানি পিপাসার চোটে ঘুম ভেঙে যাওয়াই গুংড়িয়ে ওঠে। অতঃপর ঘুমের ঘোরে তাড়াহুড়ো করে পানির গ্লাস হাতে নিতে গিয়ে পড়ে গিয়ে শব্দের উৎপত্তি। অনেক কথা বলতে ইচ্ছে করে আজকাল স্নিগ্ধার, কিন্তু অজানা কোনো এক কারণে গলা থেকে কোনো শব্দই বের হয় না। চেনা জগৎটা হুট করে অচেনা হয়ে গেলে মানুষের বোধ হয় এমনটাই হয়। এই যে চেনা মানুষগুলোর হুট করে বদলে যাওয়া, যেন এই নতুন সত্তার সাথে কোনো কালে মিল ছিল না তার। কোথায় গেল সেই আগের ভালোবাসা, মিষ্টি কথন? রক্ষকই যখন ভক্ষক হয় পরে তখন পুরো দুনিয়াটাই অসহ্য লাগে। কতদিন হয়ে গেল বাবা মায়ের সাথে কথা হয় না। শ্রেষ্ঠা কেমন আছে কে জানে। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে সার্থক হিসেবে মেনে নিতে বড্ড কষ্ট হয় তার। এমন দানব রূপ কি তার আগেও ছিল? অবশ্যই ছিল হয়তো, তবে লুকায়িত। তোমার খেলার সঙ্গী হিসেবে আমিই কেন? চাইলে তো মেয়ের অভাব হতো না তোমার, যে কেউ স্বেচ্ছায় বিছানায় আসতে রাজি হতো। তবে আমার মতো সাধারণ একটা মেয়ের জীবন এভাবে তছনছ কেন করলে? আমি তো কখনো কোনো ক্ষতি করিনি তোমার। গর্জে ওঠে সার্থক। স্নিগ্ধার কোনো কথাই আজকাল সহ্য হয় না তার। দিনের পর দিন বাচ্চাটাকে পেটে রেখে তার জন্য একের পর এক সমস্যার সৃষ্টি করছে। বিগত কয়েক মাসে শ্রেষ্ঠারও কোনো খোঁজ পাচ্ছে না। বাড়িটাও বিক্রি করে দিয়েছে তারা, কিন্তু কোথায় গিয়েছে কেউ জানে না। এখন তুরুপের দাস হিসেবে একমাত্র স্নিগ্ধা, তাই তো এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছে তাকে। না হলে কবেই এসব কেচ্ছা কাহিনী খতম করে দিত। শ্রেষ্ঠার রূপ যৌবন দেখার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে সার্থকের। যে কোনো মূল্যেই তার চাই শ্রেষ্ঠাকে।
এই রূপ সে অন্য কাউকে ভোগ করতে দেবে না। প্রয়োজনে বিয়ে করে প্রত্যহ সেই রূপ সৌন্দর্যের ভাগীদার হবে সে। তবুও এই মাথা ধরে যাওয়ার মতো সৌন্দর্য হাতছাড়া করবে না। দিনের পর দিন শ্রেষ্ঠাকে খুঁজে না পাওয়ার হতাশা থেকে ধীরে ধীরে সার্থক হয়ে ওঠে অন্য মানুষ। ঠিক মানুষ নয়, বরং হয়ে ওঠে পশু। আর তার পুরোটা দিনের রাগ ঝঞ্ঝা সবটা উগড়ে দেয় স্নিগ্ধার ওপর। সার্থকের পাশবিক অত্যাচারের কারণ প্রথম প্রথম বুঝতে পারত না স্নিগ্ধা, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারে সার্থক সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ না। মেয়েদের শরীর নিয়ে খেলা তার কাছে এক প্রকার নেশার মতো। ইতিমধ্যে স্নিগ্ধা জানতে পারে সে অন্তঃসত্ত্বা। অবিবাহিতা একটা মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা সমাজের কাছে নিকৃষ্ট এক ঘটনা। কয়েক মাস আগেই আগের বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়ি নিয়েছে তারা। এমনকি বাড়ির কারোর সাথেও কোনোরূপ যোগাযোগ করতে দিত না সার্থক। শ্রেষ্ঠার আসা একটা চিঠি, তারপর থেকেই সার্থকের এই পরিবর্তন। কোনো কিছু নিয়ে অভিযোগ কিংবা রাগারাগির এক পর্যায়ে গায়ে হাত তুলতেও বাদ রাখত না। অনেক চেয়েও বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি স্নিগ্ধা। ভালোবাসায় অন্ধ স্নিগ্ধা এই সময় সবচেয়ে বেশি করে উপলব্ধি করে নিজের করা ভুলগুলো। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা মেয়েটা হুট করে মুক্ত বাতাসের স্বাদ পেয়ে কিভাবে যেন ভুলে গেল সব শৃঙ্খল, ভুলে গেল বাবা মায়ের আদর্শ, তাদের সম্মানের কথা। বয়সন্ধিকালের প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে কখন যেন ভাসিয়ে দিল নিজেকে। যখন বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে। না পারছে বাচ্চাটাকে নষ্ট করতে, আর না পারছে সার্থককে এসব ব্যাপারে বলতে। ইতিমধ্যে সার্থকের যে অমূল পরিবর্তন ঘটেছে তা মেনে নিতেই কষ্ট হচ্ছে তার। উপরন্তু বাচ্চার কথা শুনে কিভাবে রিয়াক্ট করবেই বুঝতে পারেনি। বিধায় স্নিগ্ধার অনেকগুলো দিন কেটে গেল নিজের সাথে বোঝাপড়া করতে। অতপর কোনো এক গভীর রাতের একান্ত সময়ে সার্থক জানতে পারে স্নিগ্ধার গর্ভধারণের কথা। এরপর থেকেই তার সাবলীল জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। বাচ্চা নষ্ট করতে না চাওয়ায় প্রচুর মারধর করতে শুরু করে সার্থক, যার প্রতিটা চিহ্ন আজও বয়ে বেড়ায় শরীরের প্রতিটা অঙ্গ। শরীরে লেপ্টে থাকা কালশিটে দাগগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে দেখে স্নিগ্ধা, আর ভাবে ভালোবাসা না জানি আর কত রূপ হয়। জোরপূর্বক স্নিগ্ধার গাল চেপে ধরে সার্থক, অতপর হিসিয়ে বলে ওঠে, ধীরে ধীরে প্রেম থেকে শুরু করে অধিকার পাওয়া, এতবার বিছানা সঙ্গী, এই ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চারের মতো, যা স্বেচ্ছায় পাওয়ায় সঙ্গিনীর মতো কথায়। আবার সেটা যদি হয় তোর মতো হাবাগোবা রক্ষণশীল পরিবারের মেয়ে, তাহলে তো ব্যাপারটা আরও চমচমা। স্নিগ্ধার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। খানিকটা ব্যথা শরীর, তবে বেশিরভাগটাই মানসিক। দুই হাতে ধস্তাধস্তি করছে সে নিজেকে সার্থকের থেকে ছাড়িয়ে নেওয়ার। অতপর ব্যথায় আর্তনাদ করে উঠতেই তাকে ছেড়ে দিয়ে সার্থক হনহন করে বেরিয়ে যায় রুমের বাইরে। স্নিগ্ধা ওখানেই বসে থাকে। কাঁদতে কাঁদতে তার চোখের জল যেন ফুরিয়ে গেছে। আজকাল কান্না করলে হু হু করে জ্বলে ওঠে চোখের কোণ। কান্নাগুলোও ছন্দহীন লাগে। পাশের ফ্ল্যাট থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসছে, সেই সাথে কারো করুণ আর্তনাদ। ক্ষণে ক্ষণে বুকটা চেপে উঠেছে চেষ্টার। অজানা কারণেই চোখ ভিজে আসছে তার। মেয়েটার করুণ অবস্থা যেন সে এখানে বসেই টের পাচ্ছে। ইতিমধ্যে ছাত্রীর মা এসে বসেন তার মুখোমুখি। চোখে মুখে তার বেদনার ছাপ। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই বেদনার্ত কণ্ঠে বলেন, মেয়েটা কেন যে এখনও এখানে পড়ে আছে বুঝি না। কয়েক মাস আগেই পাশের ফ্ল্যাটে এসেছে একজোড়া দম্পতি। প্রথম প্রথম বেশ ভালোই চলতো, মেয়েটা বেশ ভালো, মিশুকে স্বভাবের। কিন্তু ইদানিং বোধহয় কোনো সমস্যা হচ্ছে। প্রায় প্রতিদিনই ছেলেটা এমন করে। মেয়েটাকেও আর বাইরে বের হতে দেখা যায় না। আপনারা কেউ কিছু বলেন না কেন? প্রতিবেশী হিসেবে তো আপনাদেরও কিছু করা উচিত। শহরের মানুষ কেউ কারোর না, তুমি তো গ্রামে থাকতে, তাই এসব বোঝো না। শহরের মানুষ কারোর সাথে নেই, পাঁচেও নেই। কিন্তু তাই বলে একটা মেয়েকে একা পেয়ে এভাবে অত্যাচার করছে, আর আপনারা মুখ বুজে সহ্য করবেন? একবার দরজা খোলা ছিল দেখে উকি দিয়েছিলাম,
মেয়েটা কেমন আছে জানার জন্য। বিশ্বাস করো, মেয়েটাকে দেখে চোখে পানি এসে গেছিল। রুগ্ন শরীরে যেন কিচ্ছু নেই, চোখে মুখে কালছিটে দাগ। আমাকে যেতে দেখে ছেলেটা কড়ার চোখে তাকিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এরপর আর কিভাবে যাই বলো? পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি নিয়েছে চেষ্টা। কলেজের পাশের এলাকায় থাকা বেশ ব্যয়বহুল। আদিল সাহেব অনেক কষ্টে ছোটোখাটো একটা দোকানে কাজ পেয়েছেন। তার আর শ্রেষ্ঠার আয় করা টিউশনির টাকা দিয়ে মোটামুটি কোনো রকম চলে যায় 3টে মানুষের সংসার। নীলাকে পড়ার অফার পেয়েছিল এক বান্ধবীর কাছ থেকে। তার দূর সম্পর্কের কেউ হয় বোধ হয়, যদিও জায়গাটা বালিগঞ্জের দিকে। তার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু মাইনে ভালো অঙ্কের। তাই কষ্ট হলেও এই টিউশনিটা হাতছাড়া করেনি সে। ছাত্রীর পরীক্ষা, তাই পড়াতে পড়াতে খানিকটা রাত হয়ে যায় চেষ্টার। বারবার ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামছিল সে। আচমকা সিঁড়ির কোণে কাউকে হাঁটুতে মুখ গুজে বসে থাকতে দেখে চমকে ওঠে সে। এই ফ্ল্যাটে সিঁড়ির দিকে তেমন একটা আলো আসে না, প্রায় অন্ধকারাচ্ছন্ন বলা চলে। এমতাবস্থায় কাউকে এভাবে বসে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে ওঠার মতো অবস্থা চেষ্টার। তার ওপর মেয়েটার খোলা চুল পিঠে ছড়িয়ে রয়েছে। কেমন যেন কান্না আর গোংরানির মিশ্র শব্দ ভেসে আসছে সেখান থেকে। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই মুখ তুলে তাকায় বসে থাকা মেয়েটা। থেমে যায় চেষ্টার হৃদস্পন্দন, হাত পা কাঁপতে শুরু করে। আচমকা হাত থেকে ফসকে পড়ে যায় ফোনটা। আবারও আধারের মাঝে নিস্তব্ধ হয়ে যায় সব কিছু। চেষ্টা প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেছে। বরফের ন্যায় জমে গেছে যেন তার সারা শরীর। নাড়াতে পারছে না একটুও, মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না কোনো শব্দ। বহু কষ্টে একটাই শব্দ উচ্চারিত হলো শুধু, আপু। অন্ধকারের সামনের মানুষটাকে দেখতে পাচ্ছিল না স্নিগ্ধা। অতঃপর পরিচিত কণ্ঠস্বর শুনেই দুই হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে শুরু করে। এতক্ষণে যেন হুঁশ ফেরে চেষ্টার। ঠোঁট কেটে ঠোঁটের কোণায় রক্ত জমে, চোখে মুখে ক্লান্তির ছাপ। কপালের একদিকে বহু আগের কেটে যাওয়া একটা দাগ, শরীরের বিভিন্ন জায়গায় কালশিরে দাগ, আবার কোথাও তাজা রক্ত। মুহূর্তের জন্য চেনা মুখ অচেনা ঠেকলো। আটকে উঠেছিল চেষ্টা। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে স্নিগ্ধার বাড়ি ফেরার। সেই দিন রাতে বাড়িতে ঢোকার সময় শ্রেষ্ঠার সাথে স্নিগ্ধাকে দেখে ঢুককে কেঁদে ওঠেন শিমুর নাহার। আদিল সাহেব থম মেরে দাঁড়িয়ে থাকেন দূরে, মনে মনে ভাবতে থাকেন, এই কি তার সেই আদরের কন্যা, পাড়ার সেরা মেধাবী সেই মেয়েটা তার, যার রেজাল্টের দিকে মুখিয়ে তাকানো পুরো গ্রাম। গোটা একটা গ্রামের কাছে উদাহরণ হিসেবে থাকা তার সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল? একদিকে ক্ষত, বিধ্বস্ত রক্তশূন্য চেহারা, শরীরে নির্মম আঘাতের ছাপ। অপরদিকে তার বেড়ে ওঠা উঁচু পেট। 1 পা এগোনোরও সাহস পাননি তিনি। উল্টো পথে ফিরে যান নিজের রুমে। শিমুর নাহারও কাঁদতে কাঁদতেই আহাজারি শুরু করে দেন। জীবনের সবচেয়ে বড় সর্বনাশ আর সমাজের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেন। গেটের সামনে অশ্রুসিক্ত অসহায় অবস্থায় বসে পড়ে স্নিগ্ধা। 2 হাতে মুখ ঢেকে বলে ওঠে, এই জন্য আমি এতদিন কোনো সাহস দেখাইনি শ্রেষ্ঠা। আমার করা ভুল যে কোনো ছোট ভুল না। আমি জানতাম এই সমাজ, আমার পরিবার কেউই কখনো মেনে নেবে না আমাকে। আমি তো বলেছিলাম ফিরবো না এখানে। সকাল হলে সার্থক ঠিকই নিজের ভুল বুঝতে পারতো। ভালো ব্যবহার না করলেও গেট ঠিকই খুলে দিত আমার জন্য। এখন যে আমার যাওয়ার কোনো জায়গা রইল না শ্রেষ্ঠা। ওখানে থাকলে 2 বেলা খাওয়া পড়া আর আমার বাচ্চার দায়িত্ব তো অন্তত নিত সার্থক। এখন আমি কি করব শ্রেষ্ঠা? আমার যে যাওয়ার আর কোনো জায়গা রইল না। চেষ্টা অসহায় চোখে তাকায় স্নিগ্ধার দিকে। মানুষটাকে এভাবে দেখে তার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। কথা ছিল তার বড় বোন পড়াশোনা শেষ করে চাকরি করবে, বাবা মা আর তাদের 2 বোনের সুখের একটা জীবন হবে। অভাবের সংসারে বাবার করা প্রতিটা ত্যাগের প্রতিদানে একটা সময়ের সুখ লুকিয়ে দেবে তার কদমে। কিন্তু এ কি হলো? সময় এমন কেন? আমাদের করা প্রতিটা জল্পনা কল্পনা
কিভাবে যেন তছনছ করে বয়ে যায় অন্য স্রোতে। দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে চেষ্টা বলল, তুমি এইখানেই থাকবে আপু? মা বাবার সাথে আমি কথা বলবো। প্লিজ এভাবে আর কান্না করো না। তোমার ড্রেসিংয়ের প্রয়োজন আছে, অন্তত যে আসছে তার কথা ভেবে নিজেকে সামলাও। 9 মাসের উঁচু পেট নিয়ে কিচেনে নিজের আর চেষ্টার জন্য রান্না করছে স্নিগ্ধা। যেদিন থেকে স্নিগ্ধা এই বাড়িতে এসেছে, বাবা মা রুম থেকে বের হওয়া কম করে দিয়েছেন। এমনকি নানা বিষয়ে চেষ্টার সাথে বিবাদও লেগেছে তাদের। কথা কাটাকাটির এক পর্যায়ে শিমুল নাহার সিদ্ধান্ত নেন এই বাড়িতে তিনি থাকবেন না, ফিরে যাবেন গ্রামের বাড়িতে। কিন্তু সব বিক্রি করে চলে আসার ফলে সেই পথও বন্ধ হয়ে গেছে। একটা পরপুরুষের সাথে ফুর্তি করার সময় তো ওর মনে ছিল না? এখন আমাদের ঘরে এসে কেন পড়ে আছে? যেতে বল ওই ছেলের কাছে। ওই মেয়ের মুখও আমি দেখতে চাই না। আমার বড় মেয়ে মরে গেছে আমার জন্য। শিমুল নাহারের কথার প্রেক্ষিতে গর্জে ওঠে চেষ্টা। জীবনে প্রথমবারের মতো মায়ের কথার ওপর উঁচু কণ্ঠে বলে ওঠে, বাবা তো একাই সংসার সামলায় না, এই সংসারের প্রতি আমারও কিছু অবদান আছে। মাসের শেষে পুরো টাকাটাই আমি তোমার হাতে তুলে দিই সংসারের জন্য। তাহলে এই বাড়িতে আমার কথায় একজন সদস্য না হয় খাওয়া দাওয়া করলো, এতে এত আপত্তি কেন তোমার মা? মুখের ওপর কথা বলায় চেষ্টাকে বেয়াদব আখ্যান দিয়ে স্বামীর কাছে বিচার চান শিমুল। আদিল সাহেব সব কিছু দেখে যাচ্ছিলেন শুধু গম্ভীর মুখে। আজকাল তার কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় এই তো 2 দিনের অতিথি আর তিনি এই দুনিয়ায়। প্রাণ পাখিরা উড়াল দিয়েই বাঁচেন যেন। অতঃপর গম্ভীর কণ্ঠে চেষ্টাকে বলেন, আমার ইনকামের টাকাই আমাদের দুজনে বেশ চলে যাবে, বাকিটা তোমরা দেখে নিও। ছোট্ট চেষ্টার বুকের ওপর একরাশ হতাশা, ভার, দায়িত্ব চাপিয়ে দিয়ে আলাদা হলো সংসার। স্নিগ্ধা অনেক চেষ্টা করেও আর এর সমাধান করতে পারেনি। অতঃপর সবাই সব কিছু ছেড়ে দিয়েছে সময়ের উপর। রান্নাঘর একটাই, অথচ রান্না হয় 2 ভাগে। শিমুল নাহার রান্না করেন তাদের জন্য, আর চেষ্টা করে স্নিগ্ধা আর তার জন্য। তবে মাঝে মাঝে চেষ্টার ফেরার আগে কিচেনে ফাঁকা পেলে স্নিগ্ধা নিজেই সেরে রাখে রান্নাটা। এতগুলো দিনে একবারের জন্য চেষ্টা জানতে চায়নি স্নিগ্ধার সাথে ঘটে যাওয়া অতীতের কথা, বরং সে যতটা সম্ভব চেয়েছে স্নিগ্ধাকে সেসব কিছু ভুলিয়ে দিতে। যদিও মানুষ ভোলা গেলেও স্মৃতি কখনো ভোলা যায় না, হোক সেটা সুখের বা দুঃখের। তবে পুরনো স্মৃতিতে মরিচার প্রলেপ পড়ে নতুন সুখময় স্মৃতিদের আগমনে। 2 বোনের ছোট্ট সংসার খুব একটা মন্দ কাটে না। সারাদিনের ক্লাস, টিউশন শেষে বাড়ি ফেরা, আবার রাত জেগে পড়াশোনা করার সময় স্নিগ্ধা তার প্রতি খেয়াল রাখা, আগত সন্তানকে নিয়ে দুজনের খুনসুটিময় মুহূর্ত, এসব নিয়ে বেশ ভালোই কাটছে সময়। তবে অভিমানের মস্ত এক পাহাড় জমেছে চেষ্টার মনে বাবা মায়ের প্রতি, যেটা টপকে তারা আর কখনো এক হতে পারবে কিনা জানা নেই। দুপুর থেকে শরীরটা বেশ খারাপ লাগছে স্নিগ্ধার। বিকালে রুম থেকে বের হয়ে কিচেনে যাওয়ার সময় চেয়ার ধরে বসে পড়ে সে। হাত লেগে নিচে পড়ে যায় কয়েকটা থালা বাসন। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন শিমুল নাহার আর আদিল সাহেব। রাগ হোক বা অভিমান, মেয়েকে এমন অবস্থায় যন্ত্রণায় কাতরাতে দেখে স্থির থাকতে পারছে না তারা কেউই। তাড়াহুড়ো করে বের হয়ে পড়েন হসপিটালের উদ্দেশ্যে। চেষ্টা তখন মাত্র কলেজ শেষ করে টিউশনিতে যাচ্ছে। রাস্তায় থাকা অবস্থায় বাবার কল পেয়ে উল্টো পথে দৌড় দেয় সেও। গর্ভাবস্থায় পেটে আঘাত পাওয়ায় বাচ্চা সঠিক অবস্থানে নেই, তাই সিজারের জন্য রেডি করা হচ্ছে পেশেন্টকে। আদিল সাহেব হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করতে ব্যস্ত। চোখ ভিজে আসছে তার। শিমুল নাহার থম মেরে বসে আছেন কেবিনের বাইরে। চেষ্টা কাউকে তোয়াক্কা না করে হস্তদন্ত পায়ে ঢুকে পড়ে কেবিনে। কিছুক্ষণের মধ্যেই ওটিতে নিয়ে যাওয়া হবে স্নিগ্ধাকে। একজন নার্স বেশি কথা বলতে বারণ করে বের হয়ে যায় কেবিন থেকে। নার্স বের হয়ে যেতে স্নিগ্ধা বড় এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে। অতঃপর বলতে শুরু করে, বাবা মায়ের মতো তুই কখনোই আমাকে ছেড়ে যাসনি, বরং ছায়ার মতো পাশে থেকেছিস প্রতিটা মুহূর্তে।
এমনকি আমার এতদিন ঠিক কী হয়েছে আমার সাথে এসব কিছুই জানতে চাসনি কোনোদিন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আজ না বললে আর কখনো বলা হবে না এসব। আমার হাতে সময় বোধহয় বড্ড কম, তাই আমাকে কয়েকটা কথা বলতে দে প্লিজ। আপু, এভাবে ভেঙে পড়িস না, এখন এত কথা বলিস না। আমি শুনবো, সব শুনবো, কিন্তু আগে তুই সুস্থ হয়ে ওঠ। এসব ভূমিকা করার সময় এখন নেই শ্রেষ্ঠা, আমার কথাগুলো মন দিয়ে শোন। সার্থক শুধুমাত্র তোকে পাওয়ার জন্য এতদিন বাঁচিয়ে রেখেছিল আমাকে। যেদিন তোকে প্রথমবারের মতো দেখেছিল, তোর রূপের প্রতি জন্মেছিল তার লালসা। যে কোনো মূল্যে তোকে পেতে চেয়েছে, এমনকি তোর পাঠানো চিঠিও আমাকে পড়তে দেয়নি। তার বদলে দিয়েছিল অন্য চিঠি, যেখানে লেখা ছিল তুই পছন্দ করিস সার্থককে। আমি যেন তোদের মাঝখান থেকে সরে যাই, ছোট বোনের সুখ যেন না হাতিয়ে নিই। এসব কথা আমিও অন্ধের মতো বিশ্বাস করেছিলাম সেসব। এই কারণেই ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় আমাদের মাঝে। ঘৃণা করতে শুরু করি তোকে। সার্থক প্রতিনিয়ত আমাকে বোঝাতে চাইতো যে ও আমাকে ভালোবাসে শুধু, আর তুই চেষ্টা করছিস আমাদের মধ্যে ঢুকে পড়ার। এসব মেনে নিতে পারিনি, তাই সবার সাথে যোগাযোগ ছিন্ন করে নতুন বাড়িতে উঠি সার্থকের সাথে। পড়াশোনা শেষ হলে বিয়ে করব, এমন প্ল্যান ছিল আমাদের। কিন্তু হুট করে কিভাবে যেন কনসেপ্ট করে গেলাম। ব্যাপারটা জানার পর থেকেই সার্থক বদলাতে শুরু করলো। বারবার প্রেশার দিল বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলার মতো ক্ষমতা কখনোই হয়ে ওঠেনি আমার। তাই চুপচাপ মুখ বুজে সহ্য করে যাই তার ব্যবহার। অথচ আমি একবারের জন্য টের পাইনি সার্থক এত নোংরা একটা লোক, যে শুধু ভালোবাসে নতুন নতুন নারীর শরীর, নারীকে না। শ্রেষ্ঠার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ইতিমধ্যে। আর কোনো কথা বলতে পারল না সে। তাকে শিফট করা হলো ওটিতে। শুরু হলো অপারেশন। দীর্ঘ 6 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। ছোট্ট একটা শিশুকে তোয়ালে পেঁচিয়ে নিয়ে এলো একজন নার্স। শ্রেষ্ঠা প্রথম কোলে নিল তাকে, এরপর একে একে আদিল সাহেব আর শিমুল নিহার। স্নিগ্ধাও মোটামুটি সুস্থ বলা চলে। তাকে শিফট করা হয়েছে কেবিনে। সদ্যজাত এক সন্তানের দুধের শিশুকে রেখেই চিরতরে চোখ বুজত স্নিগ্ধা। আত্মহত্যা করলো সে নিকষ কালো গভীর এক রাতে। সাথে লিখে রেখে গেল ছোট্ট একটা চিরকুট। আমি সত্যি আর পেরে উঠছি না। সকলের অবজ্ঞা ঘৃণা সহ্য করার পর যখনই বাচ্চাটাকে দেখি মনে পড়ে যায় ওই বেঈমান লোকটার কথা। ও যে পুরো বাবার আদল পেয়েছে। আমাকে ক্ষমা করিস সবাই। বাড়িতে শোকের ছাড়া, অথচ চেষ্টা কোথাও নেই। তাকে কল করেও পাওয়া যাচ্ছে না। এদিকে বের হওয়ার আগে বলে গেছে তার ফেরার আগে যেন দাফন কাজ সম্পন্ন না করে। অচেনা নম্বর থেকে পাওয়া কল দেখে বেশ বিরক্ত হয় সার্থক। এমনিতেই স্নিগ্ধা যাওয়ার পর থেকেই মেজাজ আরও বেশি খিটখিটে থাকে তার। অতপর বিরস মুখে ফোন কানে তুলতেই তার চোখে মুখে খেলে যায় অদ্ভুত এক প্রশান্তি। ঠোঁটের কোণে ফুলে ওঠে লালসার বিশ্রী হাসি। অতপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। নির্জন রাস্তা, গাড়ি ছুটে চলেছে গন্তব্যহীন পথে। গাড়ির মধ্যে বসে আছে একজন সুন্দরী রমণী আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যার চোখের দৃষ্টি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে রমণীর শরীরের বিভিন্ন বাঁকে। চেষ্টা হাসছে, প্রাণ খুলে হাসছে। ঠোঁটের কোণ হতে হাসি যেন সরছেই না। আচমকা বেশ শুনশান জঙ্গলে আবৃত একটা জায়গা দেখে সার্থককে গাড়ি দাঁড় করাতে বলে চেষ্টা। সার্থক মনে মনে হাসে, বৈশাচিক হাসি হাসে। শারীরিক ক্ষুধা নিবারণের মতো পর্যাপ্ত এক জায়গা বেছে নিয়েছে চেষ্টা। এ কথা ভেবেই যেন ক্ষুধার্ত কুকুরের ন্যায় লালা ঝরতে থাকে তার জিভ হতে। চেষ্টা হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে জঙ্গলের খানিকটা ভেতরের দিকে। সার্থকও এগিয়ে যায় তার পিছু পিছু। একটু ভেতরের দিকে গিয়ে আচমকা পিছনে ঘুরে সার্থককে জড়িয়ে ধরে চেষ্টা। সার্থক হচকচিয়ে যায় মুহূর্তেই। অতপর ব্যস্ত হয়ে পড়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এদিকে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে নিমগ্ন সার্থকের ঘাড়ের ডান পাশে খুব সূক্ষ্মভাবে মেডিসিন ভর্তি একটা ইঞ্জেকশন পুশ করে দেয় চেষ্টা। সামান্য ব্যথা পেলেও সেদিকে তেমন একটা গুরুত্ব দেয় না সার্থক। কাজ শেষ করে পিছিয়ে যায় চেষ্টা। ধীর পায়ে এগিয়ে যায় জঙ্গলের আরও গভীরে। খানিকটা সময় অতিবাহিত হতেই মাথা ঝিমঝিম করে সার্থকের। অবশ হয়ে আসে শরীর। পা টেনে টেনে চলতে হচ্ছে যেন তাকে। শরীরটা পাথরের মতো ভারী লাগছে। এক সময় হাঁটতে গিয়ে ধপাস করে লুটিয়ে পড়ে মাটিতে।
সজ্ঞানে থাকা সত্ত্বেও শরীরের একটাও অঙ্গ নাড়াতে পারছে না সে। শেষটা হাঁটু মুড়ে বসে পড়ে সার্থকের সামনে। চোখে মুখে তার বৈশাচিক আনন্দ। খিলখিল করে হেসে পকেট থেকে বের করে ধারালো এক ছুরি। গাছের ফাঁক দিয়ে পড়া সূর্যের আলোক রশ্মি সেই ধারালো ছুরির ওপর হতে প্রতিফলিত হয়ে তার তীক্ষ্ণতার প্রমাণ দিচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তার ধার। আটকে ওঠে সার্থক। গোকর শব্দ ছাড়া তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে না আর কোনো শব্দ। বেশ খানিকটা সময় নিয়ে শ্রেষ্ঠা তাকিয়ে থাকে সেই ধারালো ছুরির দিকে। অতঃপর জোরে আঁচড় টানে সার্থকের বুক বরাবর। ঘাড় থেকে শুরু করে তলপেট অবধি জামা ভেদ করে চামড়া ছিঁড়ে যায়। বেরিয়ে আসে রক্তের স্রোত। খানিকটা রক্ত ছিটকে পড়ে শ্রেষ্ঠার পরনের জ্যাকেটেও। এরপর বিরতিহীনভাবে এমনভাবেই ছুরি দিয়ে আঘাত করে যায় শ্রেষ্ঠা। ব্যথায় কাতরানোর মতো অবস্থাও রাখেনি সার্থকের। তার চোখে মুখে ছিটকে আসে কয়েক ফোঁটা রক্তের ছটা। হাঁপিয়ে না ওঠা পর্যন্ত এমনই বিরতিহীনভাবে ছুরি চালায় সে। অতঃপর উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, আপু শরীরের প্রতিটা ক্ষত সময় নিয়ে দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে। যেদিন ওই বাড়ি থেকে বিধ্বস্ত অবস্থায় নিয়ে আসি তাকে, সেই দিনই ঠিক করেছিলাম তার পাওয়া প্রতিটা আঘাতের সুদ সমেত জবাব দিতে হবে আপনাকে। তবে সেটা এত তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। আপনার আয়ু আরও কয়েকদিন ছিল, কিন্তু যেই মুহূর্তে পাহাড় সম কষ্ট হাহাকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার আপু, সেই মুহূর্ত থেকে এই দুনিয়ায় তোর মতো শয়তানের বাঁচার কোনো অধিকার নেই। তোর দেওয়া আঘাতগুলো ঠিক এইভাবেই মুখ বুজে সহ্য করতো আমার আপু। আজ তুই বুঝবি তার কষ্ট। তোর সন্তান পেটে থাকা অবস্থায় যে পেটে লাথি দিয়েছিস, তোর সেই পেট আমি ঝাঁঝরা করে দেব। শুধু তোর মুখটা বাদ রাখবো, কেন জানিস? না হলে তোর এই নৃশংস মৃত্যুর খবর তো কেউ পাবে না, কেউ দেখবে না একজন প্রতারকের শাস্তি কত ভয়ানক হতে পারে। ছুরির গা চুইয়ে পড়ছে রক্তের স্রোত। ছুরিটা পাশে রেখে খালি সিরিজ হাতে নিয়ে তাতে বাতাস ভরে নেয় চেষ্টা। এরপর সেই বাতাস ভর্তি সিরিজ পুশ করে দেয় সার্থকের দুই বাহুর শিরায়। এরপর উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আপুর লাশটা ফেলে রেখে এসেছি। তোর লাশ ফেলে তবেই সেই খাটিয়ে উঠবে বলে প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বের হয়েছিলাম। তার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত সময়ের অভাবে এর চেয়ে বেশি শাস্তি দিতে পারছি না তোর মতো শয়তানকে। ইউর গুড লাক। চেষ্টা এগিয়ে যায় সামনের দিকে। পিছনে পড়ে থাকে ফুলে ফেপে ওঠা শিরার যন্ত্রণা আর হাই হিলের জুতো দিয়ে পিষে ফেলা গোপনাঙ্গের যন্ত্রণায় নীল হয়ে যাওয়া চেহারার মানুষটা। গাড়ি থেকে পানির বোতল বের করে শরীর, হাত, মুখ আর ছুরিতে লেগে থাকা রক্ত ধুয়ে ফেলে চেষ্টা। অতঃপর ছুরি আর সিরিজটা আবারও ঢুকিয়ে নেয় জ্যাকেটের পকেটে। এরপর পা বাড়ায় নির্জন সেই রাস্তার শেষ প্রান্তে। এখান থেকে মিনিট 10 পথ হেঁটে গেলেই একটা নদীর আর চারপাশে জনসমাগম এলাকা। নদীর কাছে এসে ছুরিসহ জ্যাকেটটা ছুঁড়ে মারে নদীর ঢেউয়ের মাঝে। এরপর আর পিছনে ফিরে তাকায় না। একটা গাড়ি ধরে সোজা ফিরে আসে বাড়িতে। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হওয়ার পর সম্পন্ন হয় স্নিগ্ধা দাফন কাজ। সেই দিন সেই মুহূর্ত থেকে সে হয়ে ওঠে ছোট্ট শ্রেয়ার মামি। মা ডাকটা কখনো ডাকতে শেখায়নি তাকে। কেন যেন তার মনে হয় জন্মদাত্রী মায়ের জন্যই তৈরি এই ডাক শোনার কোনো অধিকার তার নেই। এই ডাক শুধু স্নিগ্ধারই প্রাপ্য ছিল, তার নয়। বন্ধ করা চোখ আচমকা খুলে ফেলে চেষ্টা। নমনীয় দৃষ্টিতে তাকায় আরাধ্যর দিকে। অতঃপর ডান হাত এগিয়ে নিয়ে যায় আরাধ্যর দিকে। তার গালে হাত ছুঁয়ে ভেজা কণ্ঠে বলে ওঠে, শ্রেয়া, তোমাদেরই বংশের সন্তান, তোমাদের রক্ত বয়ে চলেছে তার মাঝে। আমাকে যত খুশি ঘৃণা করো, কিন্তু তাকে কখনো অবহেলা করো না প্লিজ। কি পরিচয় শ্রেয়ার, সত্যিটা বলো। চাইলেও সব কথা বলতে পারবো না তোমাকে। পারবো না দেবতার আসনে বসিয়ে রাখা কোনো মানুষকে ধপ করে মাটিতে বসিয়ে দিতে। শুধু আমার শেষ চাওয়াটা রেখো, আমার শ্রেয়ার খেয়াল রেখো। আমাদের স্বপ্ন ছিল একসাথে ঘর বাঁধার, কিন্তু সেই ঘর
চিলকোছার ভাঙা ঘরের মতো জরাজীর্ণ, দম বন্ধকর হবে। তা কি কারো জানা ছিল? ভালোবাসি তোমাকে। হাসতে হাসতে বিদায় নিলাম তোমাদের থেকে, বিদায় নিলাম এই জগৎ সংসার থেকে। অনেক তো চেষ্টা করলাম বাঁচার, লড়াই করতে করতে এখন ক্লান্ত। জগতের কারো পরোয়া না করলেও এই দুইটা চোখ যে ঘৃণা আমি দেখেছি নিজের জন্য, তা এক জীবনের বিষের চেয়েও বেশি বিষাক্ত করার জন্য যথেষ্ট। এর চেয়ে ভালো থেকো প্রিয়। কথাটুকু শেষ করে আরও কাছাকাছি এগিয়ে আসে চেষ্টা আরাধ্যর। দুই চোখ বন্ধ করে অধর ছোঁয়ায় ললাটে। গাঢ় মোহময় এক চুম্বনে তাকে আবিষ্ট করে বাম হাত বাড়িয়ে খুব সন্তর্পণে খুলে দেয় গাড়ির গেট। অতঃপর সজোরে ধাক্কা দেয় আরাধ্যকে। গাড়ির খোলা গেট দিয়ে আরাধ্য ছিটকে পড়ে ডান পাশের পাথরের অমসৃণ দেওয়ালে। খানিকটা আঘাতও পায় মাথায়। সেই অবস্থায় অবিশ্বাস্য চেহারা নিয়ে সে তাকিয়ে থাকে এলোমেলোভাবে এগিয়ে যাওয়া গাড়িটার দিকে। গতিশীল গাড়িটার মধ্যে চেষ্টা আরাধ্যর ফোন থেকে কল করে নির্ঝরকে। এরপর তাদের লোকেশন বলার সাথে সাথেই গাড়িটা গড়িয়ে পড়ে খাদে। আর কিছু বলার মতো অবস্থায় থাকে না চেষ্টা। আরাধ্য নিস্তব পাথরের মূর্তির মতো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে কিছু দূর এগিয়ে গিয়ে খাদে পড়তে থাকা গাড়িটার দিকে। অতঃপর এক দফা চিৎকার করে চেষ্টার নাম নিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে সেখানে। আজ শ্রেয়ার 18তম জন্মদিন। আরোহী খান আর আরাধ্য দুজনে মিলে সস্নেহে বড় করে তুলেছেন শ্রেয়াকে। কখনো কোনো কিছুর অভাববোধ হতে দেননি। তবে সারা জীবন একটাই আফসোস রয়ে গেল শ্রেয়ার, সে কখনো বাবা মা দুইজনকে একসাথে পায়নি। যখন মা ছিল তখন কষ্ট পেত বাবার জন্য, আর যখন বাবা আছে তখন মা নেই। আরাধ্য আর শ্রেয়া দুজনে বসে আছে সেই জায়গায় যেখানে শেষবারের মতো গাড়িসহ চেষ্টা পড়ে গিয়েছিল খাদে। কয়েক মাস ধরে অনেক খোঁজাখুঁজি হলেও পুলিশ কোনো বডি পায়নি চেষ্টার। তাই তারা ধরে নেয় গভীর জঙ্গলে থাকা কোনো হিংস্র পশু তার শরীরটাকে অক্ষত রাখেনি। শ্রেয়া বুঝতে শেখার পর থেকে কখনো নিজের জন্মদিন পালন করে না, বরং এই দিনটা সে আর আরাধ্য আসে এই জায়গায়। এখানে আসলে যেন তারা খুঁজে পায় চেষ্টাকে। মনের মাঝে জমানো কত শত অভিযোগ ব্যক্ত করে দুজনে। এই জায়গায় বছরের আরও একটা দিন আসে আরাধ্য, সেটা চেষ্টার মৃত্যুবার্ষিকীর দিন। এই দিন আরাধ্য কাঁদে, প্রচুর কাঁদে, হাহাকার করে প্রিয়তমার শোকে। লুকানো সমস্ত দুঃখ বিলীন করে এই নির্জন বিশালাকার বিস্তৃত পাহাড়ের কাছে।